রোজার আগেই হতে পারে ভোট, তারেক রহমানের প্রস্তাবে প্রধান উপদেষ্টার সম্মতি, বিচার সংস্কারে অগ্রগতিতে জোর। অতীত ভুলে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করার আহ্বান মির্জা ফখরুলের, লন্ডন বৈঠক ফলপ্রসূ হওয়ায় সরকারকে ধন্যবাদ। ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু, ৪ জনই বরগুনার, করোনায় মারা গেছেন ২ জন। বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশের শিরোনাম শুনছিলেন, পুরো খবর নিয়ে আছি সাফাদ্দিন ফরিদ। সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তবে এর আগে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন বলেও জানান সরকার প্রধান। লন্ডনে দুপুরে ১.৫ ঘণ্টা বৈঠক করেন অন্তর্বর্তী সরকার প্রধান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরে যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। নির্বাচনের সময় নির্ধারণ, সংস্কার ও বিচার নিয়ে টানাপোড়েনের মধ্যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস লন্ডন সফরে। শুক্রবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠককে ঘিরে সবার নজর ছিল লন্ডনে। সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। পার্ক লেনের ডরচেস্টার হোটেল। ১.৫ ঘণ্টার বৈঠক শেষে যৌথ ব্রিফিংয়ে আসেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, আলোচনা ফলপ্রসূ হয়েছে, নির্বাচনের পরেও সংস্কার ও বিচার কার্যক্রম চলবে। যে বিষয়গুলোতে ঐক্যমত হবে সেগুলোতে সংস্কার হবে, তাই না? তো সংস্কারের বিষয়টা একটা চলমান প্রক্রিয়া, এমন না যে সব সংস্কার এখন শেষ হয়ে যাবে। এটা নির্বাচনের আগেও কিছু সংস্কার হবে যেখানে ঐক্যমত হবে, আর নির্বাচনের পরেও সংস্কার অব্যাহত থাকবে। কারণ আমরা যেই দেশ গড়ার প্রত্যয় নিয়েছি, সংস্কারের প্রয়োজনীয়তা সবাই অনুভব করছে। এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার দেশে ফেরার সিদ্ধান্ত নিজেই নেবেন বলে জানান দলের এই স্থায়ী কমিটির সদস্য। এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। দুই নেতার যৌথ ঘোষণা পড়ে শোনান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা। এতে বলা হয়, তারেক রহমান রমজানের আগেই নির্বাচনের প্রস্তাব করেন। জবাবে প্রধান উপদেষ্টা সব প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬-এ রোজা শুরুর আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা সম্ভব বলে জানান। প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ২০২৬ সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। শিগগিরই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন, এমন তথ্য তুলে ধরেন খলিলুর রহমান। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। দুই নেতার এই বৈঠকের মধ্য দিয়ে নির্বাচন ও সংস্কার নিয়ে চলমান সংকটের অবসান হবে বলেও মনে করছে দেশের মানুষ। রিফাত আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন নিয়ে উত্তাপের মধ্যে শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৈঠক করেন। সৌহার্দ্যপূর্ণ বৈঠকে তারা কুশলাদির পাশাপাশি উপহার বিনিময় করেন। পূর্ব নির্ধারিত বৈঠকে অংশ নিতে শুক্রবার দুপুর ২টার কয়েক মিনিট আগে লন্ডনের ডরচেস্টার হোটেলে আসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে স্বাগত জানান জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান। বৈঠক শুরুর আগে তারা কুশল বিনিময় করেন। এ সময় প্রধান উপদেষ্টাকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সালাম পৌঁছে দেন ছেলে তারেক রহমান। প্রধান উপদেষ্টাকে একটি কলম ও ২টি বই উপহার দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এর একটি পরিবেশ কর্মী গ্রেটা থুনবার্গের নো ওয়ান ইজ টু স্মল টু মেক আ ডিফারেন্স, আরেকটি বই নেচার ম্যাটার্স। ২০০৮-এর ১১ই সেপ্টেম্বর তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার পর বাংলাদেশের কোন সরকার প্রধানের সঙ্গে এটাই ছিল তার প্রথম একান্ত বৈঠক। বৈঠক শুরুর কয়েক ঘন্টা আগে হোটেলের বাইরে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন। তারেক রহমান বৈঠক শেষে ফিরে যাওয়া পর্যন্ত অপেক্ষায় ছিলেন দেশটিতে বসবাস করা বিএনপি সমর্থকরা।
মাহফুজুর রহমান মিলন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই বৈঠকটি টার্নিং পয়েন্ট আখ্যা দিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝি ভোটে সম্মত হওয়ায় সরকারকে ধন্যবাদ জানান ফখরুল। বলেন, অতীতের কথা ভুলে সুষ্ঠু নির্বাচনের জন্য কাজ করতে হবে। মিটিং শেষে তারেক রহমান ফোনে এই খবর জানিয়েছেন বলে নিশ্চিত করেন বিএনপি মহাসচিব। আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে তিনি অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে এই সভাটিতে জনাব তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়ে একটা যে স্টেলমেট ছিল, একটা যে আপনার সবকিছু অনিশ্চিত অবস্থায় চলে গিয়েছিল, সেই অবস্থাটাকে কাটিয়ে তিনি জাতিকে এই দুই নেতা আবার সামনের দিকে আশা নিয়ে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখিয়েছেন। 24 ঘন্টায় ডেঙ্গুতে সারা দেশে 5 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 5 জনই বরগুনার বাসিন্দা। এছাড়া গেল 24 ঘন্টায় করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে 24 ঘন্টায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 159 জন, যাদের মধ্যে 67 জনই বরগুনার বাসিন্দা। 5 জনের মধ্যে 1 জনের মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যু হল 24 জনের, আর আক্রান্ত 5570 জন। এ সময় হাসপাতাল থেকে ছাড় পেয়েছেন 5011 জন। 21 থেকে 25 বছর বয়সীদের আক্রান্তের হার সবচেয়ে বেশি। এদিকে গত 24 ঘন্টায় করোনাতে 2 নারীর মৃত্যু হয়েছে। 2 জনের মধ্যে 1 জন ঢাকা বিভাগের, আরেকজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। 174টি নমুনা পরীক্ষা করে 15টিতে করোনা ভাইরাস পাওয়া যায়। শনাক্তের হার 11.19%। এ নিয়ে চলতি বছর কোভিডে 3 জনের মৃত্যু হলো। এর আগে 5 জুন 1 জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। ঈদের ছুটি কাটানো শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। শিডিউল বিপর্যয় ছাড়াই সকাল থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যথাসময়ে ট্রেনগুলো ছেড়ে আসছে। যাত্রাপথে ছিল না ভোগান্তি। এছাড়া করোনা সংক্রমণ এড়াতে কিছু যাত্রীকে মাস্ক পরে ভ্রমণ করতে দেখা গেছে। শনিবারই শেষ হচ্ছে ঈদের ছুটি। বাড়তি ভোগান্তি এড়াতে আগেভাগে ঢাকা ফিরছে সাধারণ মানুষ। সকাল থেকেই প্ল্যাটফর্মগুলোতে ছিল দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের ভিড়। কোনো প্রকার শিডিউল বিপর্যয় কিংবা ভোগান্তি ছাড়াই যথাসময়ে এসে ঢাকা পৌঁছেছেন যাত্রীরা। তবে স্ট্যান্ডিং যাত্রীদের জন্য ট্রেনে উঠতে ও নামতে হয়রানির শিকার হন অন্য যাত্রীরা। মানে অতিরিক্ত স্ট্যান্ডিং লুক হয়েছে, যেটা বলার বাইরে, যেটা চিন্তাও করি নাই। সঠিক সময় ছেড়ে আসছে এবং সঠিক টাইমে আমরা আসছি, পৌঁছেছি। ঈদের ছুটি কাটিয়ে ফেরার পাশাপাশি ছুটি কাটাতে গ্রামে যাচ্ছে কিছু মানুষ। অনলাইন যে টিকেটে ঢুকাই যায় না, টিকিট কাটা যায় না, খুব মুশকিল। এই জন্য ঈদের পরেই যাচ্ছে। মেইনলি মাস্কটা পরার উদ্দেশ্য হচ্ছে করোনা থেকে হচ্ছে যেই সেফটি বা কনশাসনেসটা থেকে পড়া। রবিবার থেকে যেহেতু অফিস আবার শুরু হয়ে যাবে, রাস্তাঘাটও যানজট শুরু হয়ে যাবে, সেজন্য আজকে আমরা তাড়াতাড়ি ওদেরকে বাড়িতে পাঠিয়ে দিচ্ছি। বুধবার উত্তরবঙ্গের কয়েকটি ট্রেনের শিডিউল বিপর্যয় হলেও বৃহস্পতি ও শুক্রবার সকল ট্রেন গন্তব্য থেকে নির্ধারিত সময়ে ছেড়ে এসেছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার। আমাদের একটাই মোটো যে আমাদের যাত্রীরা যাতে যথাসময়ে আমাদের স্টেশনে প্রবেশ করতে পারে এবং আমাদের ঢাকা থেকে বিভিন্ন আউটগোয়িং যে ট্রেন সেটা যথাসময়ে ছেড়ে দেওয়ার যে টাইম টেবল সেটা দিয়ে আমরা চেষ্টা করছি। এদিকে রাজধানীর সায়দাবাদ বাস টার্মিনাল আজ অনেকটাই ফাঁকা। সকালে কিছু মানুষ ঢাকা ফিরলেও দুপুরে তেমন যাত্রী সমাগম লক্ষ্য করা যায়নি। তানভীর আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। সকাল থেকে বিভিন্ন মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। অনেক ক্ষেত্রে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগও যাত্রীদের। সকাল থেকে টোল প্লাজায় পরিবহনের চাপ পড়ায় যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রী চালক। দুপুরের পর থেকে যানজট কমলেও যমুনা সেতু পশ্চিম টোল প্লাজা এলাকায় রয়েছে যানবাহনের দীর্ঘ সারি। যানবাহনের চাপ রয়েছে পদ্মা সেতু টোল প্লাজাতেও। এদিকে সকালে দক্ষিণাঞ্চল থেকে কর্মস্থলে ফেরা মানুষের চাপ ছিল বিভিন্ন বাস কাউন্টারে। এর মধ্যে বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ অনেক যাত্রীর। পটুয়াখালীতে ভোর থেকে সব বাস টার্মিনালে মানুষের উপচে পড়া ভিড় ছিল। কাউন্টার সংশ্লিষ্টরা জানান, আগামীকাল পর্যন্ত বিক্রি হয়েছে দূরপাল্লায় চলাচলকারী 2 শতাধিক বাসের টিকিট। রাজবাড়ী দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের ভিড় ও যানবাহনের চাপ বাড়লেও ভোগান্তি ছাড়াই কর্মস্থলে ফিরেছেন দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ।
আমরা যাত্রাবাড়ি থেকে যাই নতুল্লাবাদে, আমার থেকে ভাড়া নেয় 400 টাকা, কিন্তু এবার আসলাম আমাদের থেকে 600 টাকা নিয়েছে। আগে নিত আমার কাছ থেকে 150 থেকে 200 টাকা হাইয়েস্ট, কিন্তু ঈদের সময় বলে আমার কাছ থেকে 350 টাকা নিয়েছে। গুম করে নির্যাতন ও হত্যা 67% বেশি ঘটনার জন্য দায়ী পুলিশ, র্যাব, ডিবি ও সিটিটিসি। সবচেয়ে বেশি অভিযোগ র্যাবের বিরুদ্ধে। প্রায় 1,500 অভিযোগ যাচাই বাছাই শেষে এই পরিসংখ্যান দিয়েছে গুম সংক্রান্ত কমিশন। এ পর্যন্ত যাচাই করা ঘটনাগুলো ঘটেছে 36 জেলায়। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় অন্তর্বর্তী প্রতিবেদনে উঠে এসেছে এসব তথ্য। যখন শক দেয়া হলো পুরো শরীরটা ফুটবলের মতো গোল হয়ে গেল, এরকম 8 থেকে 10 বার আমাকে শক দেয়া হয়েছে। এই কথাগুলো আয়নাঘরের নির্যাতনের শিকার ভুক্তভোগীর। শুধু একজনই না, এমন অনেকের নির্যাতনের চিত্র উঠে এসেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের দ্বিতীয় প্রতিবেদনে। প্রতিবেদনে গুমের ঘটনায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রতিটি বাহিনীর ভূমিকা তুলে ধরা হয়েছে। এতে বলা হয়, নির্যাতনের পর আটক ব্যক্তিদের অনেককেই বিচার বহির্ভূতভাবে হত্যা করা হয়। যাদের হত্যা করা না হতো তাদেরকে আটক রেখে নির্যাতন করত বাহিনীগুলো। কমিশনের প্রতিবেদনে বলা হয়, ঢাকা সেনানিবাসের ভেতরে যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র ছিল ডিজিএফআই এর কাউন্টার টেররিজম অ্যান্ড ইন্টেলিজেন্স ব্যুরো সিটিআইবি। এটি মূলত আয়নাঘর নামে পরিচিত। এটি সবচেয়ে কুখ্যাত আটক কেন্দ্রগুলোর অন্যতম, যেখানে ব্যাপক নির্যাতন এবং দীর্ঘদিন আটক রাখা হতো। অপহরণ করার জন্য মাঝে মধ্যেই র্যাবের গোয়েন্দা বিভাগ সহায়তা করত। এই র্যাবের বিরুদ্ধেই সবচেয়ে বেশি গুমের অভিযোগ। গুমের সাথে জড়িতদের বিচার নিশ্চিতে বিশেষ আদালত গঠনের আহ্বান মানবাধিকার কর্মীদের। যে অবকাঠামো আছে বিচার ব্যবস্থার, সেটা খুবই দীর্ঘসূত্রিতা। প্রিভিয়াস লাখ লাখ মামলা এমনি পড়ে আছে। আমাদের এখানে স্বল্প পরিমাণ জজ, স্বল্প পরিমাণ আদালত, লজিস্টিক সাপোর্ট নাই। সুতরাং এই গুম খুনের মামলা যদি নিষ্পত্তি করতে হয়, তাহলে পার্টিকুলারলি একদম নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে একটা কোর্ট ফুল নির্ধারণ করে দিয়ে সে শুধু গুম খুনের মামলাই করবে, আর কোনো কিছু করবে না। 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত গুমের ঘটনা তদন্তে 2024 সালের 27 আগস্ট কমিশন গঠন করে সরকার। 4 জুন প্রধান উপদেষ্টার কাছে তৃতীয় প্রতিবেদন জমা দেয় কমিশন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দিনাজপুর মৌলভীবাজার ও পঞ্চগড় সীমান্তে 35 জনকে পুশিন করেছে বিএসএফ। এদের মধ্যে দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে 15, মৌলভীবাজারের নিউ পল্লাথল সীমান্তে 13 এবং পঞ্চগড়ের গোলাবাড়ি সীমান্তে 7 জনকে পুশিন করা হয়। বৃহস্পতিবার রাত 2টার দিকে বিরামপুর উপজেলার অচিন্তপুর সীমান্ত দিয়ে 15 জনকে ফেরত পাঠানো হয়। তাদের আটক করে অচিন্তপুর ক্যাম্পে রাখা হয়েছে। সবার বাড়ি নড়াইল জেলায়। ভোরে মৌলভীবাজারের নিউ পাল্লাতল সীমান্ত দিয়ে 13 জনকে পাঠিয়েছে বিএসএফ। আটককৃতদের বিজিবির কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা। পঞ্চগড়ের গোলাবাড়ি সীমান্ত দিয়ে নারী, শিশুসহ আবারও 7 জনকে পুশিন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। যেসব এলাকা থেকে গ্যাস উত্তোলন করা হয় সেসব এলাকায় মানুষের জন্য এখন থেকে স্বল্প মূল্যে সিলিন্ডার গ্যাস সরবরাহ করবে সরকার, একথা জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। দুপুরে সিলেটের কৈলাসটিলা গ্যাসকূপ পরিদর্শন শেষে উপদেষ্টা বলেন, সিলেটের 2টি গ্যাস ক্ষেত্র থেকে মোট 16 মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। তবে গৃহস্থালিতে লাইনের গ্যাস সরবরাহ করাকে নিরুৎসাহিত করা হবে। বলেন, আগামীতে বাসাবাড়ির গ্যাস সংযোগ কমিয়ে সাশ্রয়ী মূল্যে সিলিন্ডার গ্যাসের ব্যবহার বাড়াতে কাজ করবে সরকার। এ সময় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিলেট গ্যাস ফিল্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যেসব এলাকায় গ্যাস উৎপাদন হয় সেসব এলাকায় আমরা স্বল্প মূল্যে গ্যাস সিলিন্ডার দিচ্ছি। একসময় আমাদের গ্যাসের ব্যবহার ছিল না, তখন বাসাবাড়িতে গ্যাস দেওয়া হয়েছে। এখন এলপিজি এসে গেছে এবং আমরা এলপিজির দামও কমানোর চেষ্টা করতেছি। তো এখন সামনে থেকে কিন্তু যে এলপিজি ব্যবহার, মানে বাসাবাড়িতে এলপিজি, শিল্প কারখানায় হচ্ছে আমরা ওই যে গ্যাস ব্যবহার করব। বান্দরবানের আলীকদমে মাতামুহুরী নদী থেকে আরেক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে 2 দিনে 2 জন পর্যটকের মরদেহ উদ্ধার করা হলো। এখনও নিখোঁজ 1 জন। পুলিশ জানায়, সকাল 10:30টার দিকে আলীকদমের তৈনখাল নৌঘাট এলাকায় স্থানীয়রা একটি মরদেহ ভেসে আসতে দেখে। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহত পর্যটকের নাম স্মৃতি। এর আগে গতকাল শেখ জুবাইরুল ইসলামের মরদেহ মাতামুহুরী নদী থেকে উদ্ধার করা হয়। ট্যুর এক্সপার্ট নামের একটি ভ্রমণ গ্রুপের ৩৩ সদস্যের একটি দল গত বুধবার আলীকদমে পৌঁছায়। দলটি দুটি ভাগে বিভক্ত হয়ে ভ্রমণে অংশ নেয়। এর মধ্যে ট্রেকিং করে বাকিরা ফিরে এলেও নিখোঁজ ছিলেন ৩ জন। এখনও নিখোঁজ আরেক পর্যটক হাসান চৌধুরীর সন্ধানে অভিযান চালাচ্ছে পুলিশ। চালুর ৮ বছরেও সাভারের চামড়া শিল্প নগরীতে গড়ে ওঠেনি কোনো চিকিৎসা কেন্দ্র। কোনো শ্রমিক অসুস্থ হলে নিতে হয় সাভার বা দূরের ঢাকা মেডিকেলে। এতে মেলে না সঠিক সময়ে চিকিৎসা, নেই শ্রমিকদের আবাসন সুবিধাও। কর্মপরিবেশের ঘাটতির কথা স্বীকার করে একে অপরকে দুষছেন ট্যানারি মালিক ও বিসিকের কর্মকর্তারা। হাজারীবাগ থেকে ২০১৭ সালে সব ট্যানারি স্থানান্তর করা হয় সাভারের চামড়া শিল্প নগরীতে, কিন্তু ৮ বছর পেরিয়ে গেলেও নিশ্চিত হয়নি শ্রমিকদের আদর্শ কর্মপরিবেশ। চামড়া শিল্প নগরীর বিভিন্ন ট্যানারিতে কাজ করেন ১৫,০০০-এর মতো শ্রমিক। কোরবানির সময় এর সঙ্গে যোগ হয় আরও অনেক মৌসুমি শ্রমিক। কিন্তু শিল্পনগরীতে আবাসন, চিকিৎসা সহ শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণের কোনো ব্যবস্থা নেই। হাসপাতাল না থাকায় দুর্ঘটনায় পড়লে বা অসুস্থ হলে শ্রমিকদের ছুটতে হয় ঢাকায়। আবাসনের সুযোগ না থাকায় প্রতিদিন যাতায়াত করতে হয় হাজারীবাগ থেকে। ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ঠিক আছে, এখানে কোনো তো মেডিকেল হাসপাতাল নাই, দূরান্ত যাইতে হবে। একটা চিকিৎসালয় সৃষ্টি হলে তৈরি করলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয়, আমাদের কর্মজীবী লোকদের জন্য আর কি। শিল্পনগরীতে শ্রমিকদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার পেছনে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বিসিকের উদাসীনতাকে দায়ী করছেন ট্যানারি মালিকরা। বিসিক আপনার এই যে দ্বিতীয় প্রকল্প হাতে নিয়েছিল, কিন্তু অদ্যাবধি এটার আলোর মুখ আমরা দেখতে পাইনি। তো আমরা মনে করি যে এটা যাতে দ্বিতীয় প্রকল্পটা, দ্বিতীয় ফেজ যাতে দ্রুততার সহিত আপনার নিয়ে আপনার এটাকে বাস্তবায়ন করে। বিসিক বলছে শিল্পনগরীতে হাসপাতাল নির্মাণের দায়িত্ব তাদের নয়, তবে ভবিষ্যতে ভেবে দেখা হবে। মজুরির বিষয়, তাদের স্বাস্থ্যের বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আগের যে লেআউট বা আমাদের যে পরিকল্পনা সেখানে এভাবে ছিল না। তো সেই ক্ষেত্রগুলিতে কাজ করা যেতে পারে, তাদেরও উচিত আমরা সেই ক্ষেত্রগুলো নিয়ে ভবিষ্যতে এগুলো নিয়ে আরো ইফেক্টিভলি কাজ করতে পারি। চামড়া শিল্পনগরীতে ট্যানারির সংখ্যা ১৬১টি, এর মধ্যে চালু আছে ১৪২টি। ট্যানারি মালিক ও সরকার সবার আলোচনায় থাকে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি, উপেক্ষিত থাকে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি। ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের তথ্য মতে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই সাভার চামড়া শিল্পনগরীতে বিভিন্ন কারখানায় দুর্ঘটনায় নিহত হয়েছেন ১৯ জন শ্রমিক। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চামড়া শিল্পনগরী, সাভার, ঢাকা। ইরানের পারমাণবিক ও সামরিক স্থাপনায় বড় ধরনের হামলার পর দেশটিতে আরও নৃশংস ইসরায়েলি হামলার বিষয়ে সতর্ক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সম্ভাব্য ওই হামলা থেকে বাঁচতে তেহরানকে পারমাণবিক কর্মসূচি নিয়ে দ্রুত একটি চুক্তিতে পৌঁছানোর আহ্বান জানান তিনি। শুক্রবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, পারমাণবিক চুক্তিতে পৌঁছানোর জন্য ইরানের জন্য দ্বিতীয় সুযোগ এটি। ওই পোস্টে ট্রাম্প আরও বলেন, 2 মাস আগেই পারমাণবিক চুক্তি করার জন্য ইরানকে 60 দিনের আলটিমেটাম দিয়েছিলেন তিনি, কিন্তু সেটি উপেক্ষা করে কোনো চুক্তি না করায় 61তম দিনে দেশটিতে হামলা হলো। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আগামী রোববার ওমানের 6ষ্ঠ দফায় আলোচনায় বসার কথা রয়েছে ইরান ও যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের। এর আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানে ইসরায়েলি হামলায় সমর্থনের অভিযোগ আনে তেহরান, তবে তা অস্বীকার করেছে ওয়াশিংটন। এই ছিল বিরতিহীন সংবাদ। রাত 9টায় বাংলাদেশে সব খবরের আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।